Yes, sir. আচ্ছা, তো আমাদের বিম চ্যাপ্টার মোটামুটি আমরা লাস্ট ফিজিক্যাল ক্লাসে বিম চ্যাপ্টারের যে কয়টা পার্ট ছিল সবগুলো মোটামুটি আমরা কভার করছি। আজকে বিম চ্যাপ্টার থেকে লাস্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে সিবি ক্যালকুলেশন। এর আগে আমরা যে সমস্ত ফর্মুলাতে সিবি ছিল, সিবির ভ্যালুগুলো আমরা একটা কনজারভেটিভ ভ্যালু 1 ধরে নিছি, 1 ধরে আমরা প্রবলেম সলিউশন করছি। তো আজকে আমরা একবারে দেখবো যে কিভাবে আসলে সিবিটা ক্যালকুলেশন করতে হয়। এই ফর্মুলাটা, সিবির ফর্মুলাটা এর আগেও আপনাদেরকে ক্লাসের মধ্যে দেখাইছিলাম, অনলাইন ক্লাসের ক্ষেত্রে দেখাইছিলাম। তো সরাসরি মোমেন্ট ক্যালকুলেশন করে সরাসরি সিবি ক্যালকুলেশন করা হয় নাই। তবে আর আরেকজন যে টিচার আছে যে এ সেকশনে ও সি সেকশনে স্টিল স্ট্রাকচার পড়াইতেছে, তো উনি রিকোয়েস্ট করছেন যাতে সিবি এখান থেকে মোটামুটি এটা ক্লাসে ভালোভাবে করানো হয় এবং চাইতেছে সেখান থেকে মোটামুটি ছোটখাটো একটা প্রবলেম দেওয়ার জন্য। তো আমি দেখি একদম ভ্যালু দিয়ে সরাসরি সিবি কিভাবে ক্যালকুলেশন করা যায় সেই জিনিসটাই আজকে আমরা শিখব। তো প্রথমত আসি যে সিবিটা আসলে কি, সিবি কি জিনিস, সিবিটাকে শিখতে হবে কেন। আমরা যখন আমাদের এই ডায়াগ্রামটা পড়ছিলাম ক্লাসের একদম প্রথমের দিকেই, এই বিম চ্যাপ্টার শুরুর প্রথমের দিকে এরকম একটা ডায়াগ্রাম পড়ছিলাম। এই ডায়াগ্রাম থেকে আমরা বলছিলাম যে একটা বিমের মোমেন্ট ক্যাপাসিটি মেইনলি তিনটা জোনের উপরে ডিপেন্ড করে বা তিনটা জোনের উপরে ডিপেন্ড করে তার মোমেন্ট ক্যাপাসিটি চেঞ্জ হয়। প্রথম যে জোনটা প্রথম যে জোনটা অর্থাৎ যখন একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর যে আনব্রেসড লেন্থ সেটা যখন এলপি এর থেকে কম হয় তখন তার সেই জোনের মোমেন্ট ক্যাপাসিটিকে আমরা বলি জোন 1 এর মোমেন্ট ক্যাপাসিটি, এবং সেই ক্ষেত্রে তার ওই বিমের মোমেন্ট ক্যাপাসিটি কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এমপি ভ্যালুটা জোন 1 পর্যন্ত পুরো ফিক্সড থাকে। জোন 2 তে যখন যাই অর্থাৎ একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স বা আনব্রেসড লেন্থের ডিসটেন্স বা এলবি ভ্যালু যখন এলপি এর থেকে বড় হয় কিন্তু এলআর এর থেকে ছোট হয়ে যায় তখন সেই জোনটা চলে যায় হচ্ছে জোন 2 তে। জোন 2 তে যখন যায় তখন জোন 1 এর সাপেক্ষে জোন 2 এর মোমেন্ট ক্যাপাসিটি আস্তে আস্তে কমতে থাকে। এই প্রথম ফিগারটা আরো বেশি ক্লিয়ার দেখা যায়। জোন 2 যেটা এটা হচ্ছে ইনইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং জোন। এই জোনে কি হয়, প্রথম জোনের যে মোমেন্ট ক্যাপাসিটি ছিল তার থেকে আস্তে আস্তে বিমের মোমেন্ট নেওয়ার বা মোমেন্ট রেজিস্ট করার, মোমেন্ট ঠেকানোর ক্যাপাসিটিটা আস্তে আস্তে কমতে থাকে। যখন আনব্রেসড লেন্থের ভ্যালুটা এল আর পার করে চলে যায় তখন আমরা বলি এটা হচ্ছে ইলাস্টিক ল্যাটারাল টরশনাল বাকলিং জোন বা জোন 3। এখানে মোমেন্ট ক্যাপাসিটি আরো বেশি কমে যায়। তো এই যে সেকেন্ড জোন এবং থার্ড জোনে মোমেন্ট ক্যাপাসিটি কমে যেতেছে, কমতেছে কারণ কি, কারণ এখানে একটা টার্ম আসছে সেটা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং। দেখেন এটা হচ্ছে সেকেন্ড জোনেও আছে, থার্ড জোনেও আছে ল্যাটারাল টরশনাল বাকলিং, এটা ফার্স্ট জোনে নাই। ফার্স্ট জোনে এখানে কোনো টরশনাল বাকলিং হবে না, সেকেন্ড জোন এবং থার্ড জোন এখানে ল্যাটারাল টরশনাল বাকলিং হইতে পারে। তো এই যে ল্যাটারাল টরশনাল বাকলিং হইতে পারে, তাহলে ল্যাটারাল টরশনাল বাকলিং এর মানে হবে কি না বা সেই ফ্যাক্টরটার ভ্যালু কত সেটা বোঝানোর জন্য একটা টার্ম আসে সেটা হচ্ছে সিবি। এই সিবি যে টার্মটা আমরা বের করব বা যে ভ্যালুটা বের করব তার ফুল মিনিং যেটা সেটা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর। সিবি এর ফুল মিনিং হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর। যেখানে লেখা আছে দেখেন, in the formulas presented in the next few section for inelastic and elastic buckling. Inelastic buckling হচ্ছে জোন 2, ইলাস্টিক বাকলিং হচ্ছে জোন 3। এই দুইটা জোনের ক্যালকুলেশনের ক্ষেত্রে আমরা একটা টার্ম ইউজ করব সিবি। এই সিবির মিনিংটা হচ্ছে ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর। এখন এই ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টরটাই আমরা ক্যালকুলেশন করা শিখব। ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর সিবি, এই সিবি ক্যালকুলেশনের ফর্মুলাটা কি, এখানে হচ্ছে ফর্মুলা দেওয়া আছে যে সিবি ইকুয়াল টু 12.5 m max divided by 2.5 m max plus 3 ma plus 4 mb plus 3 mc। এটা হচ্ছে ইকুয়েশন সিবি ক্যালকুলেশন করা। এম ম্যাক্স মানে কি, এম ম্যাক্স মানে হচ্ছে আমরা যে বিমটা ডিজাইন বা অ্যানালাইসিস করার চেষ্টা করতেছি বা করব সেই বিমের ম্যাক্সিমাম যে মোমেন্ট সেটা হচ্ছে এম ম্যাক্স। তাহলে আর বাকি তিনটা আমাদের আননোন আছে, একটা হচ্ছে এম এ, একটা হচ্ছে এম বি আর একটা হচ্ছে এম সি। এই তিনটা কি জিনিস, এই তিনটা এর আগেও আমি বলছিলাম যে একটা বিমের একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং পর্যন্ত যে ডিসটেন্স এটা কিন্তু টোটাল বিম লেন্থ না। একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং পর্যন্ত যে ডিসটেন্স সেই ডিসটেন্সকে চারটা ভাগে ভাগ করব। ভাগ করার পরে বাম সাইড থেকে যদি শুরু করি, প্রথম প্রথম এক ভাগ পরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে এ পয়েন্ট, সেকেন্ড এক ভাগ পরে যে পয়েন্টটা আসবে সেটা হচ্ছে বি পয়েন্ট, থার্ড এক ভাগ পয়েন্ট যে পরে যেটা আসবে সেটা হচ্ছে সি পয়েন্ট। এই যে তিনটা পয়েন্ট, এই তিনটা পয়েন্টের যে মোমেন্ট, এই মোমেন্ট গুলোই হচ্ছে যথাক্রমে এম এ, এম বি, এম সি। তাহলে আমরা ফর্মুলার যে টার্ম গুলো আছে সেগুলো চিনলাম যে এম ম্যাক্স কোনটা, এম এ কোনটা, এম বি কোনটা, এম সি কোনটা।
তো এখান থেকে আমরা একটা মোটামুটি ক্যালকুলেশন দেখি যে আসলে ক্যালকুলেশন কিভাবে করতে হয়। এখানে হ্যান্ড সলিউশনেও করা আছে। এক্সাম্পল এটা আছে হচ্ছে এক্সাম্পল 9.10 9.10 আমি যখন সরাসরি ক্লাসে করাই তখন আমি সিবি পার্টটুকু বলছিলাম, এটা সিবি পার্ট ডাইরেক্ট সিবি কোনটা আমরা 1 ইউজ করব। তো এখানে যেহেতু আমরা সিবি ক্যালকুলেশন শিখতেছি তাই আমরা সরাসরি দেখি যে সিবি কিভাবে ক্যালকুলেশন করতে হয়। তো যে কোনো একটা বিমের এই ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর যদি ক্যালকুলেশন করতে হয় তাহলে প্রথম কাজ হচ্ছে যে বিমটা দেওয়া আছে সেই বিমের এসএফডি বিএমডি ড্র করে নিতে হবে। যদি আপনি এসএফডি ড্র না করে সরাসরি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম বা বিএমডি ড্র করতে পারেন তাহলে এসএফডির দরকার নাই। তবে আমরা সাধারণত গতানুগতিক যে পদ্ধতিতে এসএফডি বিএমডি ড্র করা শিখি সেই পদ্ধতি অনুযায়ী আমাদের জন্য সহজ হয় যদি আমরা যে বিমটা দেওয়া আছে সেটার প্রথমে শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা এসএফডি ডায়াগ্রাম ড্র করে নেই, তারপরে যদি সেই এসএফডি ডায়াগ্রাম থেকে বিএমডি ডায়াগ্রাম ড্র করি তাহলে আমাদের জন্য জিনিসটা সহজ হয়ে যায়। তবে কেউ যদি মনে করে যে না আমি শেয়ার ফোর্স ডায়াগ্রাম বা এসএফডি ডায়াগ্রাম ড্র করব না, আমি সরাসরি বিম থেকে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে পারবো, তাহলে সে সেটা করতে পারে। এখানে আমাদের এই সিবি ক্যালকুলেশনের মধ্যে শেয়ারের কোনো কাজ নাই। এসএফডি ডায়াগ্রামটা প্রয়োজন হয় শুধুমাত্র বিএমডি ডায়াগ্রামটা ড্র করার জন্য। তো তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে বিমটা আছে এই বিমের আমাদের শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করতে হবে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করার পরে সেখান থেকে আমরা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করব। তো সেটা এই যে পিডিএফ সলিউশন এখানেও করা আছে, আবার যে হ্যান্ড সলিউশনটা দেওয়া আছে সেখানেও করা আছে। শেয়ার ফোর্স ডায়াগ্রাম যদি বের করতে চাই আমি এই যে এক্সাম্পলটা আছে সেটা দিয়েই দেখাইতেছি। এই যে বিমটা আছে বিমটা যদি আমরা ভালো করে খেয়াল করি দেখেন টোটাল একটা সাপোর্ট থেকে আরেকটা সাপোর্টের ডিসটেন্স বলা আছে 28 ফিট, 28 ফিট, 28 ফিট ডিসটেন্স বলা আছে। এবং এর মাঝখানে দেখেন তিনটা জায়গায় ক্রস দেওয়া আছে। এখানে একটা ক্রস দেওয়া আছে, এখানে একটা ক্রস দেওয়া আছে, এখানে একটা ক্রস দেওয়া আছে। এই ক্রসের এখানে তীর চিহ্ন দিয়ে একটা কথা লেখা আছে, বলা আছে এগুলো হচ্ছে ল্যাটারাল ব্রেসিং। অর্থাৎ এই যে 28 ফিটের একটা বিম দেখতেছি তার একদম সাপোর্টে তো অটোমেটিক্যালি ব্রেসিং, এর মাঝখানে আরো একটা ব্রেসিং দেওয়া আছে। তাহলে একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স কত সেটা এখানে দেখানো আছে। একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স হচ্ছে 14 ফিট। আর এই যে বিম এই বিমের উপরে বলা আছে ইউডিএল আকারে ডেড লোড আছে 1 কিপ পার ফিট, লাইভ লোড আছে 1.75 কিপ পার ফিট, এখানে ডেড লোড আছে 6 কিপ এবং লাইভ লোড আছে 8 কিপ। এগুলো হচ্ছে লোডের ভ্যালু। তাহলে আমরা যদি এসএফডি পিএমডি ড্র করতে চাই আমরা আবার সেই প্রথমে যখন এই মেকানিক্স অফ সলিডস 1 পড়ছিলেন সেখানে যে কনসেপ্ট, যদি কোনো একটা বিমের এসএফডি ড্র করতে হয় এসএফডি ড্র করার প্রথম কাজই হচ্ছে এই যে দুইটা সাপোর্ট আছে সেই দুইটা সাপোর্টের রিঅ্যাকশন বের করে নেওয়া। এই দুইটা সাপোর্টের রিঅ্যাকশন বের করে নিতে হবে। তো রিঅ্যাকশন বের করব কিভাবে? রিঅ্যাকশন বের করার জন্য প্রথমে আমাদের এখানে যে কি পরিমাণ ফ্যাক্টরড লোড আছে সেই ফ্যাক্টরড লোডটা ক্যালকুলেশন করে নিতে হয়। তারপরে রিঅ্যাকশন বের করার জন্য আমরা একদম মেকানিক্স অফ সলিডস 1 আমরা যে কনসেপ্ট কাজে লাগাইতাম, এটাকে যদি আমরা এ সাপোর্ট বলি, এটাকে যদি বি সাপোর্ট বলি, তাহলে যদি আমরা সামেশন অফ মোমেন্ট এট এ পয়েন্টে যদি সামেশন অফ মোমেন্ট করি তাহলে বি পয়েন্টে যে সাপোর্টের রিঅ্যাকশন সেই সাপোর্ট রিঅ্যাকশনের ভ্যালু পাবো। তারপরে যদি সামেশন অফ এফ ওয়াই করি তাহলে সেখান থেকে এ পয়েন্টে যে সাপোর্ট রিঅ্যাকশন সেটাও পাবো। এটা হচ্ছে একদম মানে অ্যানালিটিক্স মেকানিক্স বা মেকানিক্স অফ সলিডস এর কনসেপ্ট ইউজ করে ভ্যালু বের করা। আরেকটা মাধ্যমে করা যায় সেটা হচ্ছে এখানে যে লোডগুলো আছে সবগুলো হচ্ছে একদম সিমেট্রিক লোড। যেহেতু সিমেট্রিক লোড তাহলে এখানে টোটাল কত কি পরিমাণ লোড আছে টোটাল লোডটা বের করে সেটাকে দুই পাশে জাস্ট 2 দিয়ে ভাগ করলেও সেখান থেকে খুব সহজে এই দুইটা রিঅ্যাকশন ভ্যালু বের হয়ে আসবে। তবে সেটা শুধুমাত্র এই ফিগারের জন্য অ্যাপ্লিকেবল কারণ এখানে লোডগুলো আছে সিমেট্রিক। এখন যদি এই পয়েন্ট লোডটা এখানে না থেকে এখানে থাকতো তাহলে কিন্তু আমি টোটাল লোড বের করে 2 দিয়ে ভাগ করলে ভ্যালুটা আসতো না, কারণ এখানে সিমেট্রিক নাই। তাই এইখানে যে হ্যান্ড সলিউশনটা দিছি হ্যান্ড সলিউশনে একবারে মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন করে দেখানো আছে। মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন করে দেখানো আছে। এই যে প্রথমে টোটাল ফ্যাক্টর লোড বের করা হয়েছে ইউডিএল এর মধ্যে যদি ফ্যাক্টর লোড বের করি 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড। 1.2 ইনটু ডেড লোড দেওয়া আছে 1 কিপ পার ফিট, লাইভ লোড দেওয়া আছে 1.75 কিপ পার ফিট। তাহলে টোটাল ইউডিএল এর মধ্যে ফ্যাক্টর লোড আছে হচ্ছে 4 কিপ পার ফিট। আর যে পয়েন্ট লোডটা আছে পয়েন্ট লোডের ক্ষেত্রেও সেম একই ফর্মুলা 1.2 ইনটু ডেড লোড প্লাস 1.6 ইনটু লাইভ লোড। 1.2 ইনটু ডেড লোড দেওয়া আছে 6 কিপ আর লাইভ লোড দেওয়া আছে 8 কিপ। ক্যালকুলেশন করলে পয়েন্ট লোডের মধ্যে ফ্যাক্টর লোড আসে হচ্ছে 20 কিপ। তাহলে আমাদের যে বিমটা সেই বিমটা আলটিমেটলি দাঁড়ায় হচ্ছে এরকম। টোটাল 28 ফিটের একটা বিম, এই যে ইউডিএলটা আছে ইউডিএল এর ভ্যালুটা হচ্ছে 4 কিপ পার ফিট। আর এই যে পয়েন্ট লোডটা আছে সেই পয়েন্ট লোডের টোটাল লোড আছে হচ্ছে 20 কিপ। তাহলে কি করব? প্রথম কাজ হচ্ছে আমাদের এই রিঅ্যাকশন ক্যালকুলেশন করা। তো রিঅ্যাকশন ক্যালকুলেশন কিভাবে করতে পারি? রিঅ্যাকশন ক্যালকুলেশন আমরা হচ্ছে ওই সামেশন অফ
মোমেন্ট অ্যাট পয়েন্ট এ নিয়োগ করতে পারি। আবার যেহেতু এইখানে টোটালটা সিমেট্রিক লোড আছে, টোটাল লোড বের করে আমরা 2 দিয়ে ভাগ করলেও এটার জন্য সেটা অ্যাপ্লিকেবল হবে এবং এটার জন্য আমরা খুব সহজেই ভ্যালুটা পাবো। মেসেজ দিছেন একজন, অ্যাটেন্ডেন্সের জন্য ক্লাস করার মানে ইয়ে নাই, আপনার প্রবলেম থাকলে আপনি চলে যান, অসুবিধা নাই। আচ্ছা, যেটা বলতেছিলাম, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই সাপোর্ট রিঅ্যাকশন বের করা। সাপোর্ট রিঅ্যাকশন এখানে যেহেতু টোটালটা সিমেট্রিক লোড, তাই এখানে টোটাল লোড যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে পয়েন্ট লোড আছে হচ্ছে 20 কিউব, আর এখানে ইউডিএল লোড আছে হচ্ছে 4 কিউব পার ফিট। তাহলে টোটাল লেন্থ কত? টোটাল লেন্থ হচ্ছে 28 ফিট। তাহলে টোটাল লোড আছে কত? টোটাল লোড আছে হচ্ছে এই 4 ইন্টু 28, 4 ইন্টু 28 করলে টোটাল লোডের ভ্যালুটা আসবে হচ্ছে 112। তাহলে এই যে পয়েন্ট লোড 20 কিপ ছিল, সেটা দুই ভাগে যদি ভাগ করে দেই, তাহলে এখানে 10 কিপ, এখানে 10 কিপ। আর ইউডিএল এর উপরে যে 112 কিপ লোড ছিল, সেটাকেও যদি দুই ভাগে ভাগ করে দেই, তাহলে এইখানে আসবে হচ্ছে 56 কিপ, এখানেও আসবে 56 কিপ। তাহলে সেখান থেকে আমরা দেখতেছি যে সাপোর্টের রিঅ্যাকশন হচ্ছে এখানে 66 কিপ, আবার এখানেও 66 কিপ। এখানে শুধু সিমেট্রিক আছে দেখে আমরা এইভাবে করতে পারলাম। যদি সিমেট্রিক না থাকে, এই পয়েন্ট লোডটা যদি এইদিকে কোথাও থাকে, বা ইউডিএলটা যদি পুরোপুরি না থাকে, অর্ধেকটা থাকে বা তার একটু বেশি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের এই একটা সাপোর্টের মোমেন্ট নিয়ে আরেকটা সাপোর্টের রিঅ্যাকশন বের করতে হবে। ওই প্রসেসে আমাদের সলিউশন করে নিয়ে আসতে হবে। তো যখন সাপোর্টের রিঅ্যাকশন বের করার পরে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে শেয়ার ফোর্স বেন্ডিং, মানে এসএফডি ড্র করা, অর্থাৎ সেই শেয়ার ফোর্স ডায়াগ্রামটা ড্র করা। তো শেয়ার ফোর্স ডায়াগ্রামের জন্য আমরা জানি প্রথমেই জাস্ট এখানে যে লোড আছে সেই লোড অনুযায়ী উঠবে আর নামবে। তো প্রথমে যদি আমি এ সাপোর্টে আসি, এ সাপোর্টে দেখতেছি আপওয়ার্ড লোড আছে হচ্ছে 66 কিপ। তাই একদম জিরো থেকে প্রথমে 66 কিপ উঠলো। এরপরে এইখান থেকে এই পর্যন্ত কি আছে? এখান থেকে এই পর্যন্ত হচ্ছে ইউডিএল আছে। ইউডিএল এর ভ্যালু কত? ইউডিএল এর ফ্যাক্টর লোড আমরা বের করে আসছি। ইউডিএল এর ফ্যাক্টর লোডের ভ্যালু হচ্ছে 4 কিপ পার ফিট, আর এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 14 ফিট। তাহলে এখান থেকে এটুকুর মধ্যে টোটাল লোড আছে কত? 4 ইন্টু 14, 4 56। ইন্টু, হ্যাঁ, তাহলে 4 ইন্টু 14 গুলো হচ্ছে 56। তাহলে এই যে প্রথমে 66 পরিমাণ উঠছিল, এখন সেখান থেকে 56 পরিমাণ নেমে যাবে। কিভাবে নামবে? আমরা শুধু জানি যদি বিমের উপর ইউডিএল লোড থাকে, তাহলে তার এসএফডি শেপটা হচ্ছে ট্রায়াঙ্গুলার শেপ। তাই এখান থেকে একদম ট্রায়াঙ্গুলারই সরাসরি এভাবে নিচে নেমে আসবে। নেমে এসে তাহলে 66 থেকে 56 বাদ গেলে এখানে ভ্যালুটা আসছে 10। এবার এই পয়েন্টে এসে দেখতেছি এখানে অতিরিক্ত একটা ডাউনওয়ার্ড 20 কিপ ফোর্স আছে। তাহলে এখানে ভ্যালুটা ছিল 10, এখান থেকে আবার 20 কিপ নিচের দিকে নেমে যাবে। তাহলে 10 মাইনাস 20 করলে ভ্যালুটা আসে হচ্ছে -10। তো সেটা এখানে দেখানো আছে, সরাসরি +10 থেকে সরাসরি নিচের দিকে চলে আসলো -10। এরপরে এখান থেকে আবার একটা 14 ফিটের একটা বিম লেন্থ আছে, যেটার উপরেও লোড আছে হচ্ছে 4 কিপ পার ফিট। তো টোটাল লোড হচ্ছে 4 ইন্টু 14 মানে হচ্ছে 56। তাহলে এখানে ছিল -10, তাহলে -10 মাইনাস 56 করলে ভ্যালুটা আসছে -66। এখানে এবার বি পয়েন্টে যখন আসতেছি, তখন দেখতেছি আপওয়ার্ড দিকে আবার রিঅ্যাকশন আসে +66। তাহলে -66 থেকে +66 এ এসএফডি মিলে গেছে, এসএফডি 0 থেকে শুরু হয়ে আবার 0 তে গিয়ে শেষ হয়েছে। তো এটা আমরা দেখলাম হচ্ছে শেয়ার ফোর্স ডায়াগ্রাম। এখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম থেকে আমাদের কি করতে হবে? বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করতে হবে। তো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আমরা কিভাবে ড্র করি? আমরা সাধারণত এই এসএফডি যে শেপটা আছে, এসএফডি শেপের যে এরিয়া আছে, এরিয়া থেকে আমরা হচ্ছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করি। এটা হচ্ছে আমাদের মানে প্রচলিত কনভেনশনাল যে প্রসেস, সে প্রসেসে আমরা এসএফডি থেকে বিএমডি ড্র করি। তো সেটা যদি আমরা করতে চাই, তাহলে দেখেন কিভাবে করতে পারি। তাহলে আমরা যদি এই টোটালটা চিন্তা করি, এই টোটাল এখানে একটা ট্রাপিজিয়াম তৈরি হয়েছে। এই যে দেখেন, এই ট্রাপিজিয়ামের কি বলা আছে? এখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হচ্ছে 14 ফিট। এই প্রান্তের এই যে বাহুটা আছে, এই বাহুর ভ্যালু হচ্ছে 66, আর এদিকে যে বাহুটা আছে সেটার ভ্যালু হচ্ছে 10। তাহলে এখানে টোটাল এরিয়া কতটুকু আছে? ট্রাপিজিয়ামের এরিয়া ক্যালকুলেশনের যে ফর্মুলা, হাফ ইন্টু সমান্তরাল বাহুগুলোর যোগফল। হাফ ইন্টু সমান্তরাল বাহু হচ্ছে এইটা একটা বাহু আর এই একটা বাহু, তাহলে হাফ ইন্টু 66 প্লাস 10 ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সমান্তরাল বাহুদ্বয়ের 14। মধ্যবর্তী দূরত্ব হচ্ছে 14। এটা যদি ক্যালকুলেশন করা হয়, তাহলে ভ্যালুটা আসবে দেখবেন হচ্ছে 7 ইন্টু এখানে 76, তার মানে ভ্যালু আসে হচ্ছে এখানে যেটা আছে 532। তাহলে আমরা দেখলাম এই যে এই পাশের
এখানে যে শেপটা আছে সেই শেপে ম্যাক্সিমাম বা এখান থেকে আমরা পুরোটা ক্যালকুলেশন করে তার এরিয়াটা পাইতেছি 532। তার মানে হচ্ছে আমাদের এই যে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা এটা 0 থেকে শুরু হয়ে এই পয়েন্ট পর্যন্ত তার ভ্যালুটা হবে 532 এবং সেটা চেঞ্জ কিভাবে হবে? এই চেঞ্জটা হবে যদি ইউডিএল থাকে, যদি এখানে যেহেতু যে লোডটা আসে সেই লোডটা হচ্ছে ইউডিএল, আমরা জানি যদি ইউডিএল থাকে তাহলে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করার সময় যে কার্ভ হয় সেই কার্ভের ডিগ্রি হয় হচ্ছে 2 ডিগ্রি কার্ভ। 2 ডিগ্রি কার্ভটা কিরকম? এই যে 0 থেকে শুরু হয়ে এরকম যেটা আপওয়ার্ড বা যে ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে সেই ভ্যালুতে গিয়ে তার স্লোপটা এরকম 0 হয়ে যাবে। এটা হচ্ছে একটা 2 ডিগ্রি কার্ভ স্মুথলি বাড়তে বাড়তে গেল। এখন এরপরে এটুকু আর আমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন নয়, কারণ যেহেতু সিমেট্রিক এটা যদি 532 হয় এটাও 532, তাহলে কি করতেছি এই 532 থেকে আবার এটা কমায় কমায় একদম জিরোতে নিয়ে গিয়ে ছেড়ে দিতেছে। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা শেষ। তাহলে এই যে পুরা বিমটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করলাম, এই শেপ থেকে আমি কি দেখতে পাচ্ছি যে এই বিমটার ম্যাক্সিমাম মোমেন্ট কোথায় হবে। আমি এখান থেকে দেখলাম যে 0 থেকে আস্তে আস্তে বাড়তে বাড়তে মাঝখানে হচ্ছে একটা ভ্যালু পাইলাম, আবার সেখান থেকে আবার আস্তে আস্তে পরবর্তীতে কমে গেল। তার মানে এই টোটাল বিমের ম্যাক্সিমাম মোমেন্ট আছে হচ্ছে এই পয়েন্টে, এই মাঝ মিডল পয়েন্টে। সেই ম্যাক্সিমাম মোমেন্টটা কত? সেই ম্যাক্সিমাম মোমেন্ট হচ্ছে 532। তাহলে এই যে কিছুক্ষণ আগে আমি দেখালাম যে সিবি ক্যালকুলেশনের যে ফর্মুলা দেখাইলাম, এখানেও আছে সিবি ক্যালকুলেশনের যে ফর্মুলা, যে সিবি ইকুয়াল টু 12.5 এম ম্যাক্স। এম ম্যাক্সটাই হচ্ছে ম্যাক্সিমাম মোমেন্ট। তাহলে ম্যাক্সিমাম মোমেন্টের আমরা ভ্যালু পাইলাম কত? 532। তাহলে ম্যাক্সিমাম মোমেন্টের ভ্যালুটা হচ্ছে 532। তাহলে 12.5 এম ম্যাক্স এর ভ্যালু পাইলাম ডিভাইডেড বাই 2.5 এম ম্যাক্স, এই এম ম্যাক্স এর ভ্যালুটা আমরা পাইলাম। তাহলে আমাদের আরো তিনটা ভ্যালু প্রয়োজন, সেটা হচ্ছে এম এ, এম বি, এম সি। এই তিনটা ভ্যালু এখন আমরা বের করব। খুব ভালো করে খেয়াল করেন, এই এম এ, এম বি, এম সি এখানে অনেকেই কনফিউজ থাকে, বুঝতে পারে না কিভাবে বের করতে হয়। থিওরিতে আমি কি বলে আসলাম? বলে আসলাম এম এ এবং এম এ, এম বি, এম সি এই তিনটা বের করতে হলে প্রথমে এই যে বিমটা দেওয়া আছে এই বিমের একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং পর্যন্ত যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটাকে আমাদের 4 ভাগে ভাগ করতে হবে। এখন আমি যদি ফিগারে আসি, আমাদের যে প্রশ্নটা ছিল প্রশ্নে যদি আসি, এই টোটাল বিমের লেন্থ হচ্ছে 28 ফিট। কিন্তু কি বলা আছে এই বিমের দুইটা সাপোর্টে তো ব্রেসিং আছে, তার পাশাপাশি মাঝখানেও ব্রেসিং আছে। একটা ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স কত? 14 ফিট। তাহলে এই যে 14 ফিট ডিসটেন্স, এই 14 ফিট ডিসটেন্সকে এখন আমরা 4 ভাগে ভাগ করব। 14 ফিটকে 4 ভাগে ভাগ করব। তা ভাগ করলে কি হয়? এই 4 ভাগে ভাগ করি, 4 ভাগে যদি ভাগ করি তাহলে এক এক ভাগে আসে 14 ভাগ 4 করলে আসে 3.5 ফিট। তাহলে এইখান থেকে এইটুকু ডিসটেন্স হচ্ছে 3.5 ফিট, এটুকু 3.5 ফিট, 3.5 ফিট, 3.5 ফিট, এইভাবে প্রত্যেকটা ভাগের ডিসটেন্স হচ্ছে 3.5 ফিট। তাহলে যদি আমি একদম সাপোর্ট থেকে চিন্তা করি, সাপোর্ট থেকে প্রথম যে এ পয়েন্ট আছে, এ পয়েন্টের ডিসটেন্স কত? এ পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 3.5 ফিট। সাপোর্ট থেকে এই যে বি পয়েন্ট, সাপোর্ট থেকে বি পয়েন্টের ডিসটেন্স হবে হচ্ছে 7 ফিট। এটুকু 3.5, এটুকু 3.5। সেম ভাবে সাপোর্ট থেকে যে সি পয়েন্ট আছে, সি পয়েন্টের ডিসটেন্স হবে কত? 10.5 ফিট। এটুকু 3.5, এটুকু 3.5, এটুকু 3.5, 10.5 ফিট। এখন এম এ, এম বি, এম সি কথাটার মানে হচ্ছে এই যে বিম, এই বিমের এই পয়েন্টের মোমেন্টটা কত? এই পয়েন্টের বি পয়েন্টের মোমেন্ট কত? সি পয়েন্টের মোমেন্ট কত? এই তিনটা মোমেন্টের ভ্যালু আমাদের এখন বের করতে হবে। তো সেটা আমরা কিভাবে বের করতে পারি? সেটা আমরা শেয়ার ফোর্স ডায়াগ্রামের যে এরিয়া, সেই যে এরিয়া ক্যালকুলেশনের যে মেথড, সেই মেথডে আমরা সহজে বের করতে পারি। কিভাবে বের করতে পারি? এ পয়েন্টের মোমেন্ট কতটুকু? এ পয়েন্টের মোমেন্ট হচ্ছে এই যে এই এতটুকু জায়গার যে এরিয়া, সেটা হচ্ছে এ পয়েন্টের মোমেন্ট। তারপরে বি পয়েন্টের মোমেন্ট কতটুকু? এই যে এইখান থেকে এই পর্যন্ত যে পয়েন্টের যে এরিয়া, সেটা হচ্ছে বি পয়েন্টের মোমেন্ট। সেম ভাবে সি পয়েন্টের মোমেন্ট হচ্ছে একদম এখান থেকে শুরু করে এই যে সি পয়েন্ট পর্যন্ত টোটাল যে এরিয়া, সেটা হচ্ছে সি পয়েন্টের মোমেন্ট। এখন কথা হচ্ছে আমরা যখন শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করলাম, আমরা তো জাস্ট দুইটা ভ্যালু পাইছি। সাপোর্টের ভ্যালুটা 66 এটা জানি, আর একদম এখান থেকে সরাসরি এখানে গিয়ে নেমে 56 নেমে যাওয়ার পরে এখানে ভ্যালুটা ছিল 10। এই দুইটা ভ্যালু আমরা জানি, কারণ মাঝখানে যে 52, 38, 24 এই তিনটা ভ্যালু তো আমরা জানি না। তাহলে আমরা এরিয়া কিভাবে ক্যালকুলেশন করব? আমাদের প্রথম কাজ কি করতে হবে? প্রথমে আমাদের এই যে তিনটা, অর্থাৎ এ পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু কত, বি পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু কত, সি পয়েন্টে শেয়ার ফোর্সের ভ্যালু কত, এই তিনটা ভ্যালু আমাদের প্রথমে ক্যালকুলেশন করে নিতে হবে। খুবই সহজ মেথড। কিভাবে? দেখেন এ পয়েন্টে যদি, এটা হচ্ছে এ পয়েন্ট, এ পয়েন্টে যদি আমি শেয়ার ফোর্সের ভ্যালু বের করতে চাই, তাহলে দেখেন এ পয়েন্টটা কোথায় আছে? এখানে আছে। তো একদম সাপোর্টে শেয়ার উপরে উঠছে কতটুকু? 66 কিপ। তার যে রিয়াকশন 66 কিপ।
তাহলে এ পয়েন্টে গিয়ে সেই ভ্যালুটা কতটুকু নিচে নামতেছে, এখান থেকে এই পর্যন্ত তার ডিস্টেন্স হচ্ছে 3.5 ফিট। আর আমরা এই কিছুক্ষণ আগে ফ্যাক্টর লোড ক্যালকুলেশন করলাম, এই যে বিমটা আছে এই বিমের উপরে টোটাল ইউডিএল হিসেবে লোড আছে হচ্ছে 4 কিপ পার ফিট, 4 কিপ পার ফিট। তাহলে টোটাল এখান থেকে এটুকু লোড কমতেছে কত, এই 3.5, 14। 3.5 ইন্টু 4, তার মানে হচ্ছে 14 কিপ। তাহলে সাপোর্টে ছিল, রিঅ্যাকশন ছিল 66 কিপ, 66 কিপ, সেখান থেকে 14 কিপ কমে গেল, তাহলে আসবে কত, 52 কিপ। সেম একইভাবে যদি আমি বি পয়েন্টে শেয়ার বের করতে চাই, এখান থেকে এটুকু ডিস্টেন্স হলো 3.5, তাহলে লোড আরো কতটুকু কমবে, আরো কমবে আরো 14 ফিট, কারণ এখান থেকে এটুকু হচ্ছে 3.5 ফিট আর প্রতি ফিটে লোড আছে হচ্ছে 4 কিপ পার ফিট, তাহলে আরো 14 কমে গেছে। তাহলে 52 থেকে আরো 14 কমলে আসে 38, এখান থেকে সেম একইভাবে আরো 14 কমে গেলে হয়েছে 24। তাহলে এ পয়েন্ট, বি পয়েন্ট, সি পয়েন্ট, তিনটা পয়েন্টেরই দেখেন আমরা শেয়ার ফোর্স বের করে ফেলছি। এখন জাস্ট আমরা মোমেন্ট বের করব। যখন এ পয়েন্টের মোমেন্ট বের করব তখন এই যে এতটুকুর এরিয়া, একই একই এই যে ট্রাপিজিয়ামের যে ফর্মুলা ইউজ করলাম একই ফর্মুলা। যখন এই পয়েন্টের মোমেন্ট ক্যালকুলেশন করব, হাফ, হাফ ইন্টু এখানে সমান্তরাল যে বাহু, সমান্তরাল বাহুগুলোর দৈর্ঘ্য কত কত হবে, এই সাপোর্টে আছে 66 আর এই পয়েন্টের বাহুটার দৈর্ঘ্য আছে হচ্ছে 52, এটা হাফ ইন্টু 66 প্লাস 52 ইন্টু তার সাথে হচ্ছে এই তাদের মধ্যবর্তী দূরত্ব, তাদের মধ্যবর্তী দূরত্ব কত, 3.5 ফিট, কারণ 14 ফিটকে আমি যখন 4 ভাগ করছি, এক এক ভাগে ভ্যালুটা আসছে হচ্ছে 3.5, তাহলে হচ্ছে 3.5, 3.5 ক্যালকুলেশন করলে ভ্যালুটা আসবে হচ্ছে 206.5। এখন যদি বি পয়েন্টের ভ্যালু বের করতে চাই, এখানে একটু ভালো করে খেয়াল করবেন, অনেকে ভুল কি করে, ভুল করে যখন বি পয়েন্টের ভ্যালু ক্যালকুলেশন করে তাহলে তারা শুধু এইটুকুর ভ্যালু ক্যালকুলেশন করে, এটা করা যাবে না। বি পয়েন্টে যখন ভ্যালু ক্যালকুলেশন করব তখন একদম সাপোর্ট থেকেই আসতে হবে, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত ক্যালকুলেশন করতে হবে পুরোটা, কারণ মোমেন্ট তো আস্তে আস্তে বাড়তেছে। তো বি পয়েন্টে যখন ভ্যালু ক্যালকুলেশন করব তাহলে ভ্যালুটা ফর্মুলাটা হবে এরকম, হাফ ইন্টু 66 প্লাস 38 ইন্টু এখানে তখন ডিস্টেন্স কত, এখান থেকে বি পয়েন্টের ডিস্টেন্স হবে এটুকু 3.5 প্লাস এটুকু 3.5, মানে হচ্ছে এখানে তখন এখানে ভ্যালুটা হবে হচ্ছে 7, হাফ ইন্টু 66 প্লাস 38 ইন্টু 7, ভ্যালুটা ক্যালকুলেশন করে দেখবেন 364। একইভাবে যখন সি পয়েন্টের মোমেন্ট স্যার একটু ক্যালকুলেশন করব, যোগ করে দিলে স্যার সহজ হয়। হ্যাঁ, সো যেভাবে করতে চান, কেউ যদি মনে করে যে আমি এই বি পয়েন্টে যখন মোমেন্ট ক্যালকুলেশন করব, আমি আলাদাভাবে এটুকু ক্যালকুলেশন করব, করার পরে আবার এই আগে এটুকু আমার বের করাই আছে 206, তার সাথে এটা যোগ করে দিব, তাও করতে পারেন। এটা এক একজনের মানে সুবিধার উপরে, যে যেভাবে করতে চায় সেইভাবে করতে পারে। অথবা কেউ যদি মনে করে যে না আমি এরকম বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামই ড্র করবো না, আমি সরাসরি মোমেন্টের ইকুয়েশন বের করব, এখান থেকে এই ডিস্টেন্সটাকে এক্স ধরে নিয়ে মোমেন্টের ইকুয়েশন বের করে মোমেন্ট ক্যালকুলেশন করব, সেটাও করতে পারে, কোনো অসুবিধা নাই। তো সি পয়েন্টের জন্য যখন মোমেন্ট ক্যালকুলেশন করবেন, একবার এখান থেকে এই পর্যন্ত টোটাল যে এরিয়া, সেই টোটাল এরিয়া বের করতে হবে, বের করলে সি পয়েন্টের মোমেন্ট পাবো। এখন যখন প্রত্যেকটা ভ্যালু পেয়ে গেছি, এম ম্যাক্স পাইছি, এম এ পাইছি, এম বি পাইছি, এম সি পাইছি, পুরোটা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে সরাসরি সিবি এর ভ্যালুটা পাবো। তাহলে দেখেন এইখানে সিবি ক্যালকুলেশন করে ভ্যালুটা কত পাওয়া গেছে, 1.38, 1.38। তাহলে এই যে ল্যাটারাল টরশনাল বাকলিং মডিফিকেশন মানে বাকলিং ফ্যাক্টর, যেটা বাকলিং মডিফিকেশন ফ্যাক্টর, এটার আসলে সিগনিফিকেন্সটা কোথায়, এটা কি করে, এই যে এখানে যে টোটাল মোমেন্টটা ছিল, টোটাল যে মোমেন্টটা ছিল ম্যাক্সিমাম মোমেন্ট যেটা ছিল 532, সেটা রেসপেক্টে যখন আমরা সিবি ক্যালকুলেশন করলাম, আর যখন আমরা ফাইনালি এই যে বিমটা আছে সেই বিমে যখন আমরা মোমেন্ট ক্যাপাসিটি ক্যালকুলেশন করব, সেটা জোন 1 এ থাকবে, জোন 2 তে থাকবে, জোন 1 এ থাকলে তো সিবি থাকবে না, অবশ্যই জোন 2 তে থাকলে তখনই সিবি থাকবে। তো যখন সিবি ক্যালকুলেশন করা হয়, জোন 2 এর যে মোমেন্ট ক্যালকুলেশন করার যে ফর্মুলা, জোন 2 এর যে মোমেন্ট ক্যালকুলেশন করার ফর্মুলা দেখাইছিলাম, এখান থেকে দেখাই, এই যে এখানে যে মোমেন্ট ক্যালকুলেশন করার ফর্মুলা, দেখেন মোমেন্ট ক্যাপাসিটি সরাসরি ডিপেন্ড করে কিসের উপরে, সিবি এর উপরে। সিবি এর ভ্যালু যদি বেশি হয় তার মানে তার মোমেন্ট ক্যাপাসিটিও বেশি হবে। তাদের মধ্যে হচ্ছে যে রিলেশনটা হচ্ছে সমানুপাতিক রিলেশন, যে এখান থেকে আরো ভালো বোঝা যাইতেছে, যে সিবি এর ভ্যালু যত বেশি হবে মোমেন্ট ক্যাপাসিটি তত বেশি হবে। তো এই জন্যই আমরা যখন সিবি ইকুয়াল টু সরাসরি 1 ইউজ করি, তখন এই ভ্যালুটা হয় কনজারভেটিভ ভ্যালু, অর্থাৎ তার আসলে যে মোমেন্ট ক্যাপাসিটি যতটুকু হবে তার থেকে আমরা কিছুটা কমাই ধরি। আচ্ছা, যে ক্যালকুলেশনটা দেখালাম এই ক্যালকুলেশনে কারো কোনো অসুবিধা আছে? এটা কি বোঝা গেছে? এই ক্যালকুলেশনে কারো কোনো সমস্যা আছে? স্যার বুঝতে পারছি স্যার।
এখন ধরেন আপনাদেরকে পরীক্ষায় তো আর হুবহু এরকম দেওয়া হবে না। পরীক্ষায় আপনাকে কি করা হলো, সাপোজ ইউডিএল পুরোটাই আছে কিন্তু পয়েন্ট লোডটা আর এখানে নাই, পয়েন্ট লোডটা এখানে দিয়ে দিলাম, পয়েন্ট লোড এখানে দিয়ে দিলাম, দিয়ে বললাম যে এখান থেকে এটুকু ডিস্টেন্স হচ্ছে সাপোজ বললাম 5 ফিট, 5 ফিট। আর বললাম যে ঠিক আছে, ধরেন লেন্থ বললাম 28 ফিটই আছে, আর ব্রেসিংও বললাম যে এরকম ধরেন ব্রেসিং বললাম যে প্রতি 7 ফিট দূরে দূরে ব্রেসিং আছে। এখানে তো 14 ফিট দূরে দূরে আছে, আমি বললাম 7 ফিট দূরে দূরে আছে। 7 ফিট মানে হচ্ছে টোটাল ব্রেসিং হবে হচ্ছে এখানে এরকম, এখানে একটা হবে, এখান থেকে এটুকু 7 ফিট, এর 7 ফিট দূরে আরো একটা হবে, তাহলে 14 ফিট, এর 7 ফিট দূরে আরো একটা হবে, তাহলে 21 ফিট, এরপরে হচ্ছে 28 ফিট, এরকম ব্রেসিং আছে। তাহলে এই চেঞ্জ কোথায় হবে, ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে বলেন তো স্যার কেউ একজন? এইখানে এইখানে যদি স্যার 7 ফিট হয় তাহলে 7 ফিটকে স্যার আমি 4 ভাগে ভাগ করব। হ্যাঁ, 4 ভাগে ভাগ করে স্যার আমি এ বি সি এ করবো। আর হ্যাঁ, যেহেতু স্যার এটা আমার 5 ফিট পরে আছে ওইটাকে আমি স্যার এইভাবে ক্যালকুলেশন করব। আমি সাপোর্ট এ তে একটা রিয়েকশন নিব, বি তে রিয়েকশন হ্যাঁ, নিয়ে হ্যাঁ, স্যার আমি আগে ওইটা ড্র হ্যাঁ। করব আর কি। আর চার প্রথম ভাগে ভাগ প্রথম করে কাজই ওই হবে হচ্ছে এরকম, প্রথম কাজই হবে এই যে দুইটা সাপোর্ট, এই দুইটা সাপোর্টের রিয়াকশন বের করে ফেলা। এইখানে কিন্তু টোটাল লোডকে 2 দিয়ে ভাগ করলে হবে না, কারণ লোড কিন্তু মাঝখানে নাই, লোড আছে এক সাইডে। তখন কি করতে হবে, এই যে এই পয়েন্টের মোমেন্ট নিয়ে নিতে হবে, এই পয়েন্টের মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন করে দেখাইতে হবে। মোমেন্ট নিয়ে ক্যালকুলেশন কিভাবে করতে হয় এই ছোট ক্লাসে শিখে আসছেন। তারপর এখানে আমার একটা প্রবলেমের মধ্যে পড়া আছে শেয়ারের যে প্রবলেম, এই যে এই প্রবলেমে আমি আরো দেখাই দিছি যে এই পয়েন্টে মোমেন্ট নিয়ে কিভাবে আরেকটা রিঅ্যাকশন বের করতে হয়, একটা রিঅ্যাকশন পাওয়ার পরে সেক্ষেত্রে কিভাবে সামেশন অফ এফ ওয়াই করে আরেকটা রিঅ্যাকশন বের করা যায়, সেটা একটা প্রবলেম আমি দেখাই দিছি। এইভাবে প্রথম কাজ হচ্ছে দুইটা রিঅ্যাকশন বের করে ফেলতে হবে। দুইটা রিঅ্যাকশন বের করার পরে শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করবেন। এখানে অনেকেই যেটা কনফিউশন বা কনফিউজ থাকে বা ভুল করে সেটা হচ্ছে অনেকেই মনে করে যে শেয়ার ফোর্স ডায়াগ্রাম কি পুরোটা ড্র করব নাকি এইটুকু খালি 7 ফিট পর্যন্ত। তো শেয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে পুরো বিমের, শেয়ার ফোর্স ডায়াগ্রাম শুধু একটা সেকশনের হয় না, শেয়ার ফোর্স ডায়াগ্রাম হচ্ছে পুরো বিমের ড্র করতে হবে। এই যে টোটালটা শেয়ার ফোর্স ডায়াগ্রাম ড্র করা হবে, টোটালটার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম ড্র করা হবে। এরপরে যখন এই এবিসি ক্যালকুলেশন করা হবে তখন শুধুমাত্র এই যে একটা যে ব্রেসিং থেকে আরেকটা ব্রেসিং এর ডিসটেন্স 7 ফিট বলতেছি, এই 7 ফিটকে 4 ভাগে ভাগ করব, ভাগ করার পরে তখন আমি এবিসি পয়েন্ট সিলেক্ট করব। কথা বোঝা গেছে? জি স্যার। তো এরকম প্রবলেম পরীক্ষা আসলে পারা যাবে, এখানে কিন্তু জটিল স্যার কোনো কিছুই নাই। হ্যাঁ বলেন। এখানে স্যার একটা বিষয় স্যার একটু ইয়া লাগলো, এর আগে স্যার আমরা যতগুলা প্রবলেম পাইছিলাম এই যে স্যার 20 পয়েন্ট লোড যেগুলা স্যার, কিন্তু স্যার হ্যাঁ, এখানে তো স্যার ডেড লোড লাইভ লোড আছে এই জন্য স্যার ফ্যাক্টর করছেন। কিন্তু হ্যাঁ, স্যার এখানে যদি কোনো কিছুই না বলা থাকে তাহলে তো স্যার আমার ফ্যাক্টর আর করার তো কোনো প্রয়োজন নাই। ফ্যাক্টর করার প্রয়োজন নাই যদি এখানে ডেড লোড, এটা কি ধরেন সাপোজ জাস্ট একটাই লোড দেওয়া আছে, সাপোজ বলা আছে শুধু 50 কি, এটা বলা আছে 50 কি, পয়েন্ট লোডটা বলা আছে 50 কি, আর এই যে ইউডিএল যেটা সাপোজ ইউডিএল বলা আছে 2 কি/ফিট, কিন্তু এটা কি ডেড লোড নাকি লাইভ লোড কিছুই বলা নাই, তখন আপনাকে আর ফ্যাক্টর করতে হবে না। কারণ আপনি যদি ডেড লোড নাকি লাইভ লোড সেটাই না জানেন তাহলে ফ্যাক্টর কিভাবে করবেন? স্যার এখন এখানে 50/2 যেটা আছে এটা কি স্যার তাহলে আমার ডেড লোড লাইভ লোড দুইটার মিলেই তো স্যার নাকি, হ্যাঁ, যদি হ্যাঁ, এরকম সব থাকে? সবকিছু অলরেডি ফ্যাক্টর করেই লোড এটা। ওকে স্যার। আর কোনো কনফিউশন আছে? বাকিরা স্যার কি আমার বুঝতে তো নাই পারছেন? স্যার, বাকিরা কেউ কিছু বলতেছে না তো। আচ্ছা, ঠিক আছে, যারা রেসপন্সিভ যারা বুঝতেছে তারা বুঝুক। আচ্ছা, মোটামুটি আমাদের বিম চ্যাপ্টারটা এই পর্যন্তই। আমাদের ফাইনাল সিলেবাস, এর আগেও আমি বলছি ফাইনাল সিলেবাসের কিন্তু মেজর চ্যাপ্টারটাই হচ্ছে বিম চ্যাপ্টার। মোটামুটি প্রায় 5 সেটের মধ্যে প্রায় 50 মার্কের মধ্যে প্রায় প্রায় 25 থেকে 27 মার্ক এই একটা চ্যাপ্টার থেকেই থাকে। এর মধ্যে তো আমি আরো সহজ করে দিছি, যেমন আপনাদের আগামীকালকে ক্লাস টেস্ট যে টপিকটার উপরে নিব সেখান থেকে একটা ম্যাথ থাকে, মোটামুটি 7 মার্কসের একটা ম্যাথ থাকে ওই টপিকের উপর থেকে। আবার ওই শেয়ার লাস্ট তার আগের ক্লাসে যেটা করাইছিলাম যে শেয়ার সেক, বিমের শেয়ার সেক, এই শেয়ার সেক থেকে কিন্তু এক সেট প্রশ্নই থাকে, এখান থেকে এক সেট প্রশ্ন থাকে। আর তার আগে আমরা হচ্ছে ওই যে বিভিন্ন জোনে বিমের ক্যাপাসিটি, বিমের ডিজাইন, যেমন এখানে সরাসরি কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল, যেমন এই যে একটা স্ল্যাবের নিচে বিম দেওয়া আছে, এই বিমের ডিজাইন, এই সমস্ত ডিজাইন এবং অ্যানালাইসিস করছি, সেখান থেকেও মোটামুটি এক সেট মতো প্রশ্ন থাকে। এই হচ্ছে টোটাল প্রায় 25 থেকে 27 মার্কস পর্যন্ত প্রশ্ন শুধু এই বিম একটা চ্যাপ্টার থেকেই থেকে থাকে। তো এটা একটু ভালো করে পড়াশোনা করবেন। আমরা এর পরবর্তী চ্যাপ্টারটা শুরু করব, এটাও ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার,
সেটা হচ্ছে বেস প্লেট, কলাম বেস প্লেট। এটা হচ্ছে স্টিলের কলাম বেস প্লেট। তো আমরা মোটামুটি এই স্টিল স্ট্রাকচার যে কোর্সটা করতেছি, আমি প্রথমেই বলে নিছি যে এই কোর্সটা হচ্ছে পুরো ডেডিকেটেড হচ্ছে স্টিল স্ট্রাকচার বিল্ডিং এর উপরে। এটা হচ্ছে এই মিল বেন্ড বা ফ্যাক্টরির উপরে না, এটা হচ্ছে বিল্ডিং এর উপরে। তো বিল্ডিং কম্পোনেন্ট হিসেবে আসলে আমরা কি কি ডিজাইন শিখছি? আমরা মিডের আগে আমরা কলাম ডিজাইন শিখছি, মিডের পরে আমরা বিম ডিজাইন শিখলাম, মিডের আগে আমরা আরেকটা চ্যাপ্টার পড়ছিলাম সেটা হচ্ছে টেনশন প্লেট ডিজাইন। টেনশন প্লেট কি, ওই বিম আর কলাম যেখানে জয়েন্ট দিতেছি সেখানে আলাদা যে একটা প্লেট ইউজ করতেছি সেগুলোকে আমরা বলছিলাম টেনশন প্লেট, বিল্ডিং এর জন্য সেগুলো হচ্ছে টেনশন প্লেট। এই তিনটা জিনিস আমরা শিখছি। এখন যদি আমরা আরসিসির সাথে তুলনা করি, তো আরসিসির একটা যদি আমি বিল্ডিং কম্পোনেন্ট চিন্তা করি, তাহলে সেখানে থাকে স্ল্যাব থাকে, বিম থাকে, কলাম থাকে এবং তার নিচে ফাউন্ডেশন থাকে। তবে স্টিলের সরাসরি স্টিল ফাউন্ডেশন হওয়ার সুযোগ নাই, কারণ স্টিল সরাসরি যদি আমরা ফাউন্ডেশন হিসেবে ইউজ করি তাহলে সেটা আসলে খুব বিল্ডিংটা খুব বেশি সাসসেপ্টেবল থেকে যায়। তার মানে যদি সেখানে ওয়াটার ইন্ট্রুশন হয় বা পানির কারণে সেই স্টিলটা আস্তে আস্তে যদি করশন হতে থাকে বা ক্ষয় হতে থাকে, তাহলে পুরো বিল্ডিং এর জন্য সেটা খুবই বেশি ঝুঁকিপূর্ণ হয়। তাই সরাসরি স্টিল দিয়ে কোনো ফাউন্ডেশন দেওয়া হয় না, সেটা স্টিল স্ট্রাকচার হোক অথবা কংক্রিট স্ট্রাকচার হোক, ফাউন্ডেশনটা সবসময় কংক্রিটেরই দেওয়া হয়। কংক্রিটের উপরে তার উপরে স্টিলের মেম্বার গুলা ইনসার্ট করা হয়। তাহলে এই যে এখানে একটা ফিগার দেখতে পাচ্ছি, এখানে এটা হচ্ছে একটা কংক্রিট পেডেস্টাল, কংক্রিট ফাউন্ডেশন বা ফুটিং এর উপরে একটা স্টিল কলাম এখানে দেখানো হয়েছে। এই যে স্টিলের কলাম এবং নিচে যে কংক্রিটের পেডেস্টাল, এদের মধ্যবর্তী নতুন আরেকটা প্লেট লাগানো হয়েছে। এই যে প্লেট, এই প্লেট গুলাকে বলা হয় হচ্ছে বেস প্লেট। এই যে প্লেট দেখতেছো এটাই হচ্ছে বেস প্লেট। আমরা যে রুমে ক্লাস নেই আমাদের অ্যানেক্সের প্রত্যেকটা কলামের নিচেই দেখবেন এরকম একটা করে প্লেট লাগানো আছে। কংক্রিট এসে পেডেস্টাল, কংক্রিটের পেডেস্টালের উপরে একটা স্টিলের এরকম প্লেট, ওই প্লেটের সাথে তারপরে হচ্ছে কলামগুলা, এই প্লেটের উপর থেকে কলামগুলা আর কি উঠছে। তো এই প্লেটটাই আমরা ডিজাইন শিখবো। এই যে বেস প্লেট, এটা ডিজাইনই শিখবো। তো বেস প্লেট ডিজাইনের মেইনলি কয়েকটা কম্পোনেন্ট থাকে। প্রথম কম্পোনেন্ট মানে এই প্লেটের ডিজাইন মানে হচ্ছে এখানে আমরা কি সাইজের প্লেট ইউজ করব। তার মানে হচ্ছে এই যে প্লেটটা ইউজ করব, এই প্লেটের উইডথ কতটুকু হবে, তার লেন্থ কতটুকু হবে এবং থিকনেস কতটুকু হবে, সেই জিনিসটা বের করব। এই বেস প্লেট থেকে আরো একটা জিনিস বের করাও ইম্পর্টেন্ট, সেটা আসলে আমাদের এই কোর্সের মধ্যে আসলে আমরা কভার আপ করতে পারি না, যেটা আসলে স্টিল স্ট্রাকচার ডিজাইন করার সময় ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে এই যে এখানে দুটো রড দেখতে পাচ্ছি, নাটের মতো রড দেখতে পাচ্ছি, এগুলোকে বলা হয় হচ্ছে অ্যাঙ্কর রড। এই অ্যাঙ্কর রডের ডিজাইন, অ্যাঙ্কর রডেরও আলাদা ডিজাইন আছে। মানে এই যে রডটা আমরা ইউজ করতেছি, সেই রডটা আসলে আমরা কত কত ফিট বা কতটুকু লম্বা রড দিব এবং এখানে থ্রেড থাকবে কিনা, এর সাথে এই যে এরকম প্যাচ কত মানে কতগুলো এরকম বোল্ট দিয়ে প্যাচ প্যাচ দেওয়া থাকবে, সেগুলোরও আলাদা আলাদা ডিজাইন থাকে। তো এটা আসলে আমরা এই আমাদের এই সিলেবাসের মধ্যে শেষ করতে পারি না, কমপ্লিট করতে পারি না আমাদের সময় স্বল্পতার কারণে। প্লাস এটা কেউ যদি স্টিল স্ট্রাকচার নিয়ে ফার্দার পড়াশোনা করে তাহলে সেক্ষেত্রে এই অ্যাঙ্কর ডিজাইন সম্পর্কেও সে জানতে পারবে। সো আমাদের এই যে চ্যাপ্টারটা দেখতেছি বেস প্লেট, এই বেস প্লেটের চ্যাপ্টারে আমরা একদম এই যে প্লেটটা আছে এই প্লেটের ডাইমেনশন ডিজাইন শিখবো। অর্থাৎ এই কত লোড একটা কলাম, কি সাইজের কলাম ইউজ করলে বা তার উপরে কত লোড পড়লে এখানে আমরা কি সাইজের প্লেট ইউজ করব, সেই প্লেটের ডিজাইনটা আমরা শিখব। এবং এখানে আমরা অ্যাসিউম করে নিব এখানে যে অ্যাঙ্কর রডগুলো ইউজ করা হচ্ছে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্কর রড। মানে আমরা যেহেতু এটা ডিজাইন সরাসরি শিখতে পারতেছি না, আমরা কি করব এখানে আমরা ধরে নিব যে এখানে যে অ্যাঙ্কর রডগুলো ইউজ করা হইতেছে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাঙ্কর রড। তো প্রথমত আসি যে এখানে প্রথমে বলা আছে যে বেস প্লেট আসলে কি। বলা আছে কলাম বেস প্লেট কানেকশন আর ক্রিটিক্যাল ইন্টারফেস বিটুইন স্ট্রাকচার এন্ড ফাউন্ডেশন। Base plate connection are used in buildings to support gravity loads and function as a part of lateral load resisting system. এখানে এই যে বেস প্লেটটা আছে, এই বেস প্লেটের কি কি ফাংশন আছে। প্রথম ফাংশনটা হচ্ছে এই যে কলামের উপরে যে লোড পড়ে, সে কি করে এই যে লোড, এই লোডটা যখন কংক্রিটের উপরে ডিস্ট্রিবিউট হয় তখন এই লোডটাকে সে ইভেনলি সব জায়গায় ছড়ায় দেয়, সব জায়গায় ডিস্ট্রিবিউট করে দেয়। এখন কথা আসতে পারে যে যদি আমি এই যে বেস প্লেট, এই বেস প্লেটটা না দিয়ে সরাসরি যদি কলামটাকে এই কংক্রিট ফুটিং এর মধ্যে ঢুকাই দিই তাহলে অসুবিধাটা কি? এখানে অসুবিধাটা হচ্ছে মানে কয়েক ধরনের অসুবিধা আছে। প্রথম অসুবিধাটা হচ্ছে কনস্ট্রাকশন অসুবিধা। কনস্ট্রাকশন অসুবিধা কেমন? সেটা হচ্ছে এই যে যখন আপনি কলামটাকে এই কংক্রিট ফুটিং এর মধ্যে ঢুকাই দিতেছেন, মানে প্রথমত আপনি কংক্রিট এই কলামটাকে সেট আপ করলেন, এরপরে হচ্ছে কংক্রিট দিয়ে ঢালাই করবেন, কারণ কংক্রিট তো শক্ত না।
সে তো প্রথমে ধরে রাখতে পারবে না, সে শক্ত হওয়ার পরে কলামটাকে ধরে রাখতে পারবে। তো এখানে অসুবিধাটা কি, যতক্ষণ পর্যন্ত কংক্রিট শক্ত না হইতেছে এই যে কলামটা, সেই কলামটাকে কোনো একটা সাপোর্ট দিয়ে হোক বা কোনো একটা শাটারিং দিয়ে হোক, কোনো একটা অ্যারেঞ্জমেন্টে তার সঠিক জায়গায় একদম সঠিক সেন্টারিং এ রেখে দেওয়া। এটা হচ্ছে একটা কনস্ট্রাকশন ডিফিকাল্টিস। সেকেন্ড যে সমস্যা সেটা হচ্ছে লোড ডিস্ট্রিবিউশনের উপর ডিপেন্ড করে। এটা কেমন, ধরেন এই যে এটা হচ্ছে একটা কাঠের টুকরা, এখানে একটা পেরেক পেরেক আপনি জাস্ট একটা পেরেকের যেই মাথাটা অনেক চিকন সেই মাথাটা এখানে দিয়ে তার উপরে আস্তে আস্তে যদি লোড চাপাইতে থাকেন, আপনি হাতুড়ি দিয়ে বাড়ি দিতেছেন না, কিন্তু পেরেকের উপরে প্রথমে 5 কেজি দিতেছেন, এরপরে 10 কেজি, 20 কেজি, এভাবে যদি লোড দিতে থাকি তাহলে কি হবে, আস্তে আস্তে এই যে পেরেকটা সেই পেরেকটা কাঠের মধ্যে ঢুকে যাবে, অর্থাৎ পাঞ্চ করে ভিতরে ঢুকে যাবে। ওই আমাদের যে আরসিসি যে ফাউন্ডেশন আরসিসি ফিফটিন এর পাঞ্চিং শেয়ারের মতো সে পাঞ্চ করে ভিতরে ঢুকে যাবে। এইখানে সেম এই একই যে আমি যেই পেরেকটার কথা বললাম সেই পেরেকের নিচে যদি এখন আমরা এক কাজ করি, এখানে আমরা হচ্ছে একটা স্টিলের প্লেট লাগাই দিলাম, স্টিলের প্লেট লাগাই দিয়ে এর উপরে হচ্ছে আমরা এই যে পেরেকটা দিলাম, এখন আস্তে আস্তে যদি লোড দেই তখন কি হবে, এই পেরেকটা যদি স্টিলের প্লেট একদম পাতলা বা দুর্বল না হয়ে যায় বা দুর্বল না হয়ে থাকে, তাহলে এই পেরেকটা সরাসরি আর কাঠের মধ্যে ঢুকতে পারবে না। তখন কি হবে, এই যে পেরেকের মাথায় যে লোডটা আসতেছে সেই লোডটা কি হবে, তার আশেপাশে যে প্লেট সেই প্লেটে সে ছড়াইয়ে দিবে। এই যে বেস প্লেটের যে কনসেপ্টটাও সেরকম। আমি কাঠের সাথে কেন তুলনা করলাম, কারণ স্টিলের স্ট্রেংথ কংক্রিটের তুলনায় অনেক বেশি, এই জন্যই আমি কাঠটাকে কংক্রিটের সাথে তুলনা করলাম যে কংক্রিটটা তুলনামূলক ভালনারেবল বা স্টিলের তুলনায় তার স্ট্রেংথটা কম। তাই এখানে যদি আমরা এই বেস প্লেট ইউজ না করে সরাসরি কলামের উপরে যদি লোড পড়তে থাকে স্ট্রাকচার থেকে, তাহলে কি হবে, এই কলামটা একসময় এই যে কংক্রিট পেডেস্টাল আছে এটাকে পাঞ্চ করে ভেঙে ফেলার প্রবণতা থাকতে পারে। সেটাই যদি আমরা এক কাজ করি, সেটাকে যদি আমরা এখানে একটা প্লেট লাগাই দেই, এখানে একটা নির্দিষ্ট থিকনেসের যদি প্লেট দিয়ে তার উপরে কলামটা দাঁড় করাই, তাহলে কি হবে, এই কলামের উপরে যখন লোড আসবে এই লোডটা প্রথমে এই প্লেটে ডিস্ট্রিবিউট হয়ে যাবে, এই প্লেটে ছড়াই যাবে, তারপর এই প্লেট থেকে তারপরে সেটা হচ্ছে কংক্রিটের যে পেডিস্টাল বা ফুটিং আছে সেখানে ছড়াই যাবে। তো ছড়াই গেলে কি এখানে যে পাঞ্চিং হওয়ার যে প্রবণতা সেই প্রবণতাটা থাকবে না। তো এটা হচ্ছে একটা মেইন ফাংশন। আরো কিছু ফাংশন আছে, যেমন এই যে এখানে যে অ্যাঙ্কর রড গুলো দেওয়া হয়, অ্যাঙ্কর রডের কাজ হচ্ছে এই বেস প্লেটের সাথে ফুটিং এর কানেকশনটা ঠিক রাখা, প্লাস এখানে যদি ল্যাটারাল লোড পড়ে, যেমন এখান থেকে যদি উইন্ড লোড আসে, যদি অনেক বড় বিল্ডিং হয় তাহলে তো সেখানে উইন্ড লোড আসবে, উইন্ড লোড আসলে এই যে বেস প্লেট এটা যাতে এই কংক্রিট পেডেস্টাল থেকে ছিটকে না পড়তে পারে, এই জন্য অ্যাঙ্কর রড কি করে টোটাল এই জয়েন্টটাকে মজবুত ধরে রাখে। তো এগুলোই হচ্ছে এই অ্যাঙ্কর রড এবং বেস প্লেটের ফাংশন, কার্যক্রম, যে তারা কি কি কাজ করে থাকে। এরপরে এখান থেকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে বেস প্লেট, এই বেস প্লেটের সাথে কলামের কানেকশনটা আসলে কেমন থাকে। কারণ কলাম তো হচ্ছে এইটা, কলাম তো এরকম ডাব্লিউ সেকশন, কলামের সাথে তো সরাসরি এরকম প্লেট লাগানো থাকে না। তাহলে আমরা যখন এই বেস প্লেটের কনস্ট্রাকশনটা করি তাহলে কলামের সাথে এই প্লেটের কানেকশনটা কিভাবে দেওয়া হয় সেটা এখানে বলতেছে। এই যে এই বেস প্লেটের সাথে কলামের এই যে সারফেস গুলো আছে, পয়েন্ট গুলো আছে, সবগুলো হচ্ছে ওয়েল্ডিং করে দেওয়া হয়, এই পয়েন্টগুলো পুরোটা ওয়েল্ডিং করে দেওয়া হয়। তো কি টাইপের ওয়েল্ড করা হবে সেটা এখানে বলা আছে, বেসিক গাইডলাইন্স অন বেস প্লেট ওয়েল্ডিং বলা আছে। এখানে যে ওয়েল্ডিংটা ইউজ করব সেটা হচ্ছে ফিলেট ওয়েল্ডিং। আমরা বেশ কয়েকটা টাইপের ওয়েল্ডিং শিখবো আমাদের এই বেস প্লেট যে চ্যাপ্টারটা পড়তেছি, এরপরে চ্যাপ্টারে আছে হচ্ছে কানেকশন ডিজাইন। তো কানেকশন ডিজাইনের মধ্যে এই বিভিন্ন ধরনের ওয়েল্ডিং এর কানেকশন আছে, তো সেখানে আমরা শিখবো যে কি কি ধরনের ওয়েল্ডিং কানেকশন আছে এবং সেখান থেকে ওয়েল্ডিং কানেকশনের স্ট্রেংথ কত, একটা ওয়েল্ডিং কানেকশন কি পরিমাণ লোড রেজিস্ট করতে পারে, সেইটাও আমরা ফর্মুলার মাধ্যমে বের করব। তো এই আমরা এখান থেকে মোটামুটি স্টিল স্ট্রাকচারের সব থেকে ইম্পর্টেন্ট ওয়েল্ডিংটাই হচ্ছে ফিলেট ওয়েল্ডিং। এই এরকম ওয়েল্ডিং আর কি, যেটা হচ্ছে একটা বেস প্লেট এর উপরে একটা কলামের সেকশন, এই এরকম ত্রিভুজের মতো যে ওয়েল্ডিং করা হয় এটাই হচ্ছে ফিলেট ওয়েল্ডিং। আমাদের অ্যানেক্স বিল্ডিং এও আছে, সরাসরি গিয়েও আমরা দেখতে পারবো। এরপরে বলতেছে বেসিক গাইডলাইন্স অন বেস প্লেট ওয়েল্ডিং, এই একই কথা, এই কথাটাই এখানে আরো সুন্দরভাবে ব্যাখ্যা করে লেখা আছে যে কত মিনিমাম কত ইঞ্চির ওয়েল্ডিং করা যাবে, আর তারপরে যে ওয়েল্ডিং করার সময় যে পাতটা থাকবে তার মিনিমাম থিকনেস কতটুকু হবে, এই জিনিসগুলো এখানে লেখা আছে। এগুলো আমি নতুন করে আর বলতেছি না, এগুলো জাস্ট রিডিং করে নিবা। এখান থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এইটা, এটা পরীক্ষায় আসে অনেক সময়, ছোট্ট একটা 2 মাসের থিওরি হিসেবে আসে। এটা হচ্ছে গ্রাউটিং রিকোয়ারমেন্ট অফ বেস প্লেট।
গ্রাউটিং রিকোয়ারমেন্টস অফ বেস প্লেট। গ্রাউট কি জিনিস আমরা কি চিনি? কেউ জানেন গ্রাউট কি জিনিস? আচ্ছা, বেসিক্যালি তো সিমেন্ট পেস্ট যেটা সেটাই তো গ্রাউট বলা হয়, এখানে গ্রাউট কোনটা তা তো জানি না। ওইটাই মানে আলাদা কোনো কিছু না, আমি জাস্ট বলতে মানে বুঝাইতে চাইতেছি যে গ্রাউট চিনি কিনা। গ্রাউট তো জিনিসটা তো একই, সেটা স্টিল স্ট্রাকচার ইউজ করি বা কংক্রিট স্ট্রাকচার ইউজ করি বা যেখানে ইউজ করি। ওইটাই যেটা বললেন যে সিমেন্ট পেস্ট যেটা, সেটাই গ্রাউট। গ্রাউট কয়েকটা ম্যাটেরিয়ালস দিয়ে বানানো যায়, সিমেন্ট পেস্ট দিয়ে বানানো যায়, কিছু স্পেশাল অ্যাডিসিভ আছে, অ্যাডিসিভ মানে হচ্ছে আঠা, ওই আঠা দিয়ে বানানো যায়। তো মোটামুটি আমরা কনস্ট্রাকশন কাজে যে সমস্ত গ্রাউট ইউজ করি সেগুলো হচ্ছে ওই সিমেন্ট পেস্ট দিয়ে বানানো হয় আর কি। যদি হাই স্ট্রেংথ গ্রাউট প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে শুধু সিমেন্টের পেস্ট তৈরি করি। যদি মোটামুটি লো স্ট্রেংথ প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে সিমেন্টের সাথে কিছু ফাইন স্যান্ড বা ফাইন পার্টিকেল ইউজ করা হয়। প্রথম কথাটা হচ্ছে গ্রাউটিং দরকার কেন বা গ্রাউট নিয়ে কথা বলতেছি কেন আমরা। প্রথমে বলছে গ্রাউট সার্ভস অ্যাজ দ্য কানেকশন বিটুইন স্টিল বেস প্লেট অ্যান্ড কংক্রিট ফাউন্ডেশন টু ট্রান্সফার কম্প্রেশন লোড। এই যে এই সারফেসটা খেয়াল করেন, এই যে যেখানে আমাদের স্টিলের বেস প্লেটটা আছে, বেস প্লেটটা আছে, এই বেস প্লেটের নিচে গ্রাউটিং দেওয়া হয়। এই যে এই ফিগারটাও আরো ভালো বোঝা যাবে, জুম করে দেখাই। এইটা হচ্ছে বেস প্লেট, এই যে এটা হচ্ছে বেস প্লেট যেটার সাথে এরকম নাট লাগানো আছে। এইটা হচ্ছে আমাদের কংক্রিট পেডেস্টাল, কংক্রিটের পেডেস্টাল। মাঝখানে দেখেন এই সামান্য আরেকটু থিকনেস আছে, এই থিকনেসে এখানে এই যে তীর চিহ্ন দিয়ে দেখা আছে, এটা হচ্ছে গ্রাউট। তার মানে হচ্ছে বেস প্লেটের নিচে এবং ওই যে কংক্রিট ফুটিং, এদের মাঝামাঝি অবস্থায়, এদের মাঝামাঝি জায়গায় গ্রাউটিং দেওয়া হয়, গ্রাউট ইউজ করা হয়। এখন আসতেছে গ্রাউট কেন ইউজ করা হয়। কারণ এই যে কংক্রিটের যে আমরা সারফেসটা রেডি করতেছি, এই সারফেসটা যদি একদম 100% সমান না হয়, তাহলে সেক্ষেত্রে এই যে পাতটা আছে এই পাত থেকে সমানভাবে লোড ডিস্ট্রিবিউশন হবে না। যেখানে এই মানে যেই সারফেসটা উঁচু হয়ে আছে সেখানে লোড বেশি যাবে, যেটা এই পাতের সংস্পর্শে নাই সেখানে লোড যাবেই না, লোডের ডিস্ট্রিবিউশনটা সমান হবে না। তাহলে আমরা কি করতে পারি, আমরা যদি গ্রাউট ইউজ করি, সিমেন্ট পেস্টের কথা চিন্তা করেন, সিমেন্ট পেস্ট হচ্ছে নরম একটা ম্যাটেরিয়াল। গ্রাউট যদি আমরা এর ভিতরে ইনজেক্ট করে দিই, ঢুকাই দিই, তাহলে কি হবে, ওই যে সমস্ত জায়গা ফাঁকা স্পেস আছে সেটা হচ্ছে পুরোপুরি সে ফিল আপ করে ফেলবে, ফিল আপ করে একদম সমান সমান একটা লেয়ার প্রোভাইড করবে। আরো একটা ফাংশন আছে এর পরের পয়েন্টে যেটা লেখা আছে, সেটা হচ্ছে এই যে grout should have a design compressive strength at least twice the strength of foundation concrete. This will be adequate to transfer the maximum steel bearing pressure on the foundation. কথাটার মানে হচ্ছে, তার আগে আমি বলি এই গ্রাউটের যে লেয়ার, গ্রাউট লেয়ার দেওয়ার আরো একটা কারণ আছে। প্রথম কারণ তো যেটা বললাম, যদি সারফেসটা সমান না হয়, মসৃণ না হয়, উঁচু নিচু হয়, তাহলে লোড ডিস্ট্রিবিউশন সমান হবে না। তাই সারফেসটা সমান করার জন্য গ্রাউট দেওয়া হয়। এটা হচ্ছে ফাংশন নাম্বার ওয়ান। সেকেন্ড যে ফাংশন সেটা হচ্ছে, এইখানে লোডটা যখন ডিস্ট্রিবিউট হবে, লোড যখন পাথ হয়ে, লোডের পাথ হয়ে যখন সে যাবে, একটা লোড চাইতেছে, চাইতে চাইতে যতক্ষণ সে স্টিল পর্যায়ে আছে, স্টিলের স্ট্রেংথ অনেক বেশি। এই যে কলামটা স্টিলের, যে বেস প্লেট ইউজ করতেছি বেস প্লেটের স্টিলের, স্টিল থেকে হঠাৎ করে যখন সে কংক্রিটে আসবে, কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে রিলেটিভলি অনেক কম। So এইখানে এই লোডের যে ডিস্ট্রিবিউশন সেটা স্মুথ না, দেখা যাচ্ছে এই স্টিলের লোড নেওয়ার ক্ষমতা অনেক বেশি, হঠাৎ করে যখন কংক্রিট প্যাডেস্টলে যাইতেছে, হঠাৎ করে সেখানে দেখতেছে এর লোড নেওয়ার ক্ষমতা অনেক কম। তো কি করা হয়, মাঝখানে একটা গ্রাউট লেয়ার দেওয়া হয়, এবং গ্রাউটের কম্প্রেসিভ স্ট্রেন্থ যেটা সেকেন্ড পয়েন্টে যেটা বলা আছে কম্প্রেসিভ স্ট্রেন্থ, এই যে কংক্রিটের যে কম্প্রেসিভ স্ট্রেন্থ তার ডাবল। এখানে যে গ্রাউট ইউজ করা হবে, গ্রাউটের যে কম্প্রেসিভ স্ট্রেন্থ হবে, কম্প্রেসিভ স্ট্রেন্থটা এই কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেন্থের ডাবল হইতে হবে। তাহলে যদি এখানে আমরা 4000 পিএসআই কংক্রিট ইউজ করি, যে গ্রাউটটা ইউজ করব তার স্ট্রেন্থ হইতে হবে 8000 পিএসআই। তাহলে কি হবে, স্টিলের লোড নেওয়ার ক্ষমতা অনেক বেশি। এখান থেকে লোডটা প্রথমে গ্রাউট লেভেলে আসবে, সেই গ্রাউটের লোড নেওয়ার ক্ষমতা হচ্ছে কংক্রিটের তুলনায় ডাবল কিন্তু স্টিলের তুলনায় কম। তার মানে এই লোডটা মাঝখানে আরো একটা লেয়ার পাইতেছে, মোটামুটি মিডিয়াম একটা লেয়ার পাইতেছে, লোডটাকে ইভেনলি ডিস্ট্রিবিউশন করা, হঠাৎ করে অ্যাব্রাপ্ট চেঞ্জ না। সেই স্টিলের লোড নেওয়ার ক্ষমতা অনেক বেশি, হঠাৎ করে কংক্রিটের অনেক কম। কি হয়, স্টিলের অনেক বেশি, তার মাঝখানে সে আরেকটা লেয়ার পাইতেছে, তারপরে আস্তে আস্তে কম মানে কম স্ট্রেংথের কংক্রিটের দিকে যাইতেছে। এটা হচ্ছে গ্রাউট ইউজ করার সেকেন্ড আরেকটা রিজন। সো সেকেন্ড পয়েন্ট যেটা বলতেছে সেটা হচ্ছে গ্রাউটের কম্প্রেসিভ স্ট্রেংথ, যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথের প্রায় দ্বিগুণ হইতে হবে, তাহলে বিয়ারিং প্রেসারটা ইভেনলি ডিস্ট্রিবিউট হবে। The design thickness of grout space will depend on how fluid the grout is and how accurate the elevation of the top of the concrete is placed.
তার মানে হচ্ছে এই যে গ্রাউটের লেয়ার, সেই গ্রাউটের লেয়ারের থিকনেস কতটুকু হবে সেটা ডিপেন্ড করবে হচ্ছে গ্রাউটের কম্প্রেসিভ স্ট্রেংথের উপরে, এবং ওই যে কংক্রিটের যে সারফেসটা আছে সেই সারফেসটা কতটুকু স্মুথ, যে সারফেসটা সেই সারফেসটা কতটুকু অ্যাকুরেট, মানে কতটুকু স্মুথলি আছে। If the column is set on a finished floor, 1 inch space may be adequate. তার মানে হচ্ছে একদম যদি ফিনিশড মানে আমরা যেটা বলি সেটা হচ্ছে ওই প্লাস্টার প্লাস্টার করার মতো একদম ফিনিশড যে সারফেস, এরকম সারফেস যদি হয় তাহলে সেই ক্ষেত্রে 1 ইঞ্চি গ্রাউটের সারফেসই এনাফ। আর যদি এরকম ফিনিশ ফ্লোর না হয় তার মানে হচ্ছে শুধু ঢালাই দেওয়া হয়েছে কিন্তু ওখানে প্লাস্টার করা হয়নি, সমান করা হয়নি, সে সমস্ত ক্ষেত্রে 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি গ্রাউটিং লেয়ার দিতে হয়। এই তিনটা পয়েন্ট হচ্ছে গ্রাউটিং রিকোয়ারমেন্ট। সো এটা অনেক সময় পরীক্ষার আসে, এই তিনটা পয়েন্ট মাথায় রাখতে হবে। প্রথমত গ্রাউট কেন দেওয়া হয়, তো গ্রাউটের যে গ্রাউটটা ইউজ করবো তার মিনিমাম কম্প্রেসিভ স্ট্রেংথ কত হইতে হবে এবং এই গ্রাউট লেয়ারের থিকনেস কতটুকু হবে, এই তিনটাই হচ্ছে গ্রাউট রিকোয়ারমেন্টের মেইন প্রিন্সিপাল। এখন আমরা আসি বেস প্লেট ডিজাইন। বেস প্লেট এখন ডিজাইন করবো কিভাবে, এই যে একটা বেস প্লেট তার ডাইমেনশন কিভাবে বের করবো। এই বেস প্লেট ডিজাইনের সময় আবার আমাদের দুইটা ক্রাইটেরিয়া চলে আসে, একটা হচ্ছে বেস প্লেট উইথ কম্প্রেসিভ অ্যাক্সিয়াল লোড, আর একটা হচ্ছে বেস প্লেট উইথ মোমেন্ট। কথাটার মানে হচ্ছে এই বেস প্লেটের ডিজাইন হচ্ছে দুইটা টাইপে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে কনসেন্ট্রিক কম্প্রেসিভ অ্যাক্সিয়াল লোড, অর্থাৎ একটা হচ্ছে বেস প্লেটের উপরে কোনো মোমেন্ট আসবে না, এখানে কনসেন্ট্রিক লোড পড়বে, একদম বেস প্লেটের সেন্টার কলামের সেন্টার একই জায়গায়, এখানে কোনো মোমেন্ট আসতেছে না, অর্থাৎ শুধুমাত্র কম্প্রেসিভ লোডের জন্য বেস প্লেট ডিজাইন। আর একটা হচ্ছে কম্প্রেসিভ লোড প্লাস মোমেন্ট, অর্থাৎ এই বেস প্লেটের সেন্টার এবং কলামের সেন্টার যদি একই পয়েন্টে না হয়, কনসেন্ট্রিক না হয়, সাপোজ এই যে বেস প্লেটটা আছে বেস প্লেটের সেন্টারটা হচ্ছে এইখানে, আর যে কলামটা আছে সেই কলামের সেন্টারটা হচ্ছে এইখানে, তাহলে একই পজিশনে যদি সেন্টার না হয় তাহলে এদের মধ্যে ইসেন্ট্রিসিটি ডেভেলপ করে। ইসেন্ট্রিসিটি ডেভেলপ করলে কি হয়, সেখানে একটা মুভমেন্ট চলে আসে। বেস প্লেট যখন আমরা ডিজাইন করতেছি, ডিজাইনটা দুইটা ভাগে ভাগ হয়ে যায়, একটা হচ্ছে বেস প্লেট উইথ মোমেন্ট, সেটা হচ্ছে ইসেন্ট্রিক বেস প্লেট, আর একটা হচ্ছে বেস প্লেট উইদাউট মোমেন্ট, যেখানে শুধু লোড থাকে কোনো মোমেন্ট থাকে না, এটা হচ্ছে কনসেন্ট্রিক বেস প্লেট। তো প্রথম পার্টে কনসেন্ট্রিক বেস প্লেটের ডিজাইনটা দেখানো হয়েছে, এটা মোটামুটি তুলনামূলক ওটার থেকে সহজ এবং ছোট, ইজি। বলা আছে when a column base resist only compressive column axial loads, the base plate must be large enough to resist the bearing forces transferred from the base plate, and the base plate must be of sufficient thickness. এই যখন কনসেন্ট্রিক কম্প্রেসিয়াল অ্যাক্সিয়াল লোডের জন্য আমরা বেস প্লেট ডিজাইন করি, এটার উপরে যে কম্প্রেসিভ লোড আছে সেই কম্প্রেসিভ লোডের কারণে কংক্রিটের বিয়ারিং যে স্ট্রেংথ, কংক্রিটের বিয়ারিং স্ট্রেংথের এগেইনস্টে আমরা এই যে বেস প্লেট আছে সেই বেস প্লেটের থিকনেস চেক করি এবং তার ডাইমেনশনগুলো ক্যালকুলেশন করি। তো এখানে কিছু ফর্মুলা আছে, আমি সব ফর্মুলাগুলো একবার স্টেপের মধ্যে দেখাই দিছি, আলাদা আলাদা ভাবে এখান থেকে ফর্মুলা দেখাইতেছি না, একবারে এখানে কিছু জেনারেলাইজড জেনারেল ডিজাইন প্রসিডিউর লেখা আছে, সেই প্রসিডিউর থেকে আমি সরাসরি ফর্মুলাগুলো দেখাই দিছি। দ্য কনসেন্ট্রিক বেস প্লেট বা বেস প্লেট উইদাউট মোমেন্ট, এর ক্ষেত্রে আবার তিনটা কেস পসিবল, তিন ধরনের কেস হয় যদি বেস প্লেটের উপরে কোনো মোমেন্ট না থাকে। বেস প্লেটের উপরে মোমেন্ট নাই, এই টপিকটা খুবই সহজ, একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝেন, খুব সহজেই বুঝতে পারবেন। বেস প্লেটের উপরে মোমেন্ট নাই, তার মানে হচ্ছে বেস প্লেটের যদি সেন্টারটা এখানে হয়, যে কলামটা আছে কলামের সেন্টারটা একই পয়েন্টে, এখানে আলাদা কোনো মোমেন্ট নাই, শুধু লোড আছে। এরকম কন্ডিশনে বেস প্লেটের আবার তিনটা আলাদা আলাদা কেস আছে। প্রথম কেসটা বলতেছে A1 সরি A2 ইকুয়াল টু A1। এখন A2 টা কি জিনিস আর A1 কি জিনিস, এই যে প্রথম পেজে একটা ফিগার দেখলাম, এই যে একটা ফিগার দেখলাম, এটা A2 টা হচ্ছে এই যে কংক্রিট যেটা আছে, এই কংক্রিটের যে সারফেস, কংক্রিটের সারফেসের এরিয়াটা হচ্ছে A2। এই যে টোটাল যে কংক্রিট সারফেস, এই কংক্রিট সারফেসের এরিয়াটা হচ্ছে A2। আর A1 যেটা সেটা হচ্ছে এই যে বেস প্লেটের যে সারফেস, এই বেস প্লেটের সারফেসের এরিয়াটা হচ্ছে A1, এটা হচ্ছে A1। তাহলে কেস 1 কখন হবে, কেস 1 বলতেছে এই বেস প্লেটের এরিয়া এবং এই কংক্রিট ফুটিং এর এরিয়া এই দুটো যদি ইকুয়াল হয় তখন আমরা বলতেছি হচ্ছে কেস 1। কেস 2 কখন হয়, দেখেন কেস 2 হয় যদি বেস প্লেটের এরিয়া সরি কংক্রিটের এরিয়া, কংক্রিটের যে ফুটিং, কংক্রিট ফুটিং এর এরিয়াটা এই স্টিলের যে বেস প্লেট এরিয়া 4 গুণের থেকেও যদি বেশি হয়, তখন যে কেস সেটাকে আমরা বলি হচ্ছে কেস 2। তার মানে যদি আমি ফিগার দিয়ে বোঝাই, যেমন এখানে যে ফিগারটা দেখানো আছে যে কংক্রিটের ফুটিংটার এরিয়া অনেক বেশি, সাপোজ কংক্রিটের ফুটিংটার এরিয়া ক্যালকুলেশন করে আমরা পাইলাম হচ্ছে 800, সাপোজ পাইলাম হচ্ছে 800, কত হবে সেটা আমরা ম্যাথের সময় দেখবো। আমরা
জাস্ট ভ্যালু বললাম হচ্ছে 800। স্টিলের যে এরিয়া, স্টিলের এরিয়া ক্যালকুলেশন করে আমরা পাইলাম হচ্ছে 150। তাহলে কেস 2 কখন হবে? কেস 2 হবে হচ্ছে যখন A2 এর ভ্যালু অর্থাৎ কংক্রিটের এরিয়া এই স্টিলের এরিয়া 4 গুণের থেকেও বড়। স্টিলের এরিয়াকে যদি আমরা 4 গুণ করি তাহলে 150 ইনটু 4 করলে আসবে 600। তাহলে কংক্রিট এরিয়াটা স্টিলের এরিয়া 4 গুণের থেকেও বড়। এরকম যখন কেস হবে তখন সেটাকে আমরা বলতেছি কেস 2। আর যদি এরকম হয় যে এদের মাঝামাঝি, সাপোজ এই স্টিলের এরিয়া ক্যালকুলেশন করে আমরা পাইছি হচ্ছে 500, পাইছি হচ্ছে 500, তার মানে কি এই কংক্রিট এরিয়াটা স্টিলের এরিয়ার থেকে বড়। বড় ঠিক আছে, কিন্তু 4 গুণের থেকে আবার বড় না। মানে এত বড় না যে 4 গুণের থেকে বড়, অত বড় না, কিন্তু কংক্রিটেরটা জাস্ট স্টিলের থেকে বড়, সেটা হচ্ছে কেস 3। এই তিনটা টাইপের কেস আমরা পাইলাম। সো মোটামুটি সাধারণত কেস 2 এবং কেস 3 এগুলাই বেশি থাকে। এইগুলাই মোটামুটি প্র্যাকটিক্যাল কেসে এই জিনিসগুলাই বেশি থাকে বা এই ধরনের ফেসিলিটি বেশি থাকে। আমাদের সে ক্লাস 2 আমরা ক্লাস নাই, সেখানেও যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা এই কেস 3 যেটা দেখতেছি এরকম কেসই পাবো। তো স্টিলের যে বেস প্লেটটা আছে তার থেকে আমি পরীক্ষা কংক্রিটের, দিন এই ম্যাডাম দেখতেছি কারণ একজন কোন একজনের মাইক অন আছে, মাইকটা অফ করেন। আচ্ছা, সো আমাদের ক্লাসরুমে যেই বেস প্লেট আছে সেটার ক্ষেত্রেও যদি আমরা দেখি তাহলে দেখবো যে এই যে কংক্রিটের যে পেডেস্টালটা আছে সেই পেডেস্টালের এরিয়াটা এই স্টিলের পেডেস্টালের থেকে বড়, কিন্তু এত বড়ও না যে আবার 4 গুণের থেকে বেশি বড়। তাই কেস 3টাই হচ্ছে বেশি প্র্যাকটিক্যাল বা বেশি থাকে। তবে কেস 1 বা কেস 2 এই দুটাও থাকতে পারে। এখন আমি জাস্ট ডিজাইন স্টেপ বা ডিজাইন প্রসেসটা কিরকম, ডিজাইন প্রসেসটা খুবই সহজ। কেস 1 এর ডিজাইন মানে এখানে এবার মানে ভয় পাওয়ার কিছু নাই বা ভয় পাওয়ার কোনো কারণ নাই যে তিনটা আলাদা আলাদা কেস আছে তাহলে তিনটা আলাদা আলাদা ডিজাইন প্রসেস শিখতে হবে, বিষয়টা এরকম না। প্রসেস তিনটারই সেম, তিনটারও না, প্রসেস মেনলি দুইটা। একটা হচ্ছে যদি A1 ইকুয়াল টু A2 হয় তাহলে কিভাবে ডিজাইন করতে হয়, আর যদি A1 ইকুয়াল টু A2 না হয় তাহলে কিভাবে ডিজাইন করতে হয়। তার মানে হচ্ছে কেস 2 এবং কেস 3 এই দুটোর আসলে ডিজাইন প্রসেস আলাদা না, একই ডিজাইন প্রসেস, এখানে কোনো ফর্মুলারও ডিফারেন্স নেই। আর এই A1 equal to A2 এবং তার বাইরের যেগুলো আছে এদের মধ্যে জাস্ট একটা স্টেপে একটা ফর্মুলায় চেঞ্জ, তাছাড়া বাকি কোনো স্টেপে কোনো চেঞ্জ নেই। তো এখানে জাস্ট জেনারেলাইজড ডিজাইন প্রসিডিউরে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা ভাবে দেখানো আছে। প্রথম স্টেপে বলতেছে হচ্ছে ওই ফ্যাক্টর লোড ক্যালকুলেশন করতে হবে, যে কলামটা আছে সেই কলামের উপরে টোটাল কি পরিমাণ লোড আসতেছে সেই লোড ক্যালকুলেশন করতে হবে। সেকেন্ড স্টেপে বলতেছে যে পরিমাণ লোড আসবে সেই লোডের রেসপেক্টে আমাদের একটা ট্রায়াল বেস প্লেট ডাইমেনশন বের করতে হবে। যে বেস প্লেটটা আমরা ইউজ করব তার একটা ট্রায়াল ডাইমেনশন বের করতে হবে। এই ডাইমেনশনটা একটা ট্রায়াল ডাইমেনশন, ট্রায়াল ডাইমেনশন বের করার এখানে একটা ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলাটা কংক্রিট বিয়ারিং স্ট্রেংথের উপরে ডিপেন্ড করে আসছে। সেই ফর্মুলাটা যেহেতু আমরা এলআরএফডি ডিজাইন করতেছি, ভ্যালুটা হচ্ছে পিইউ মানে হচ্ছে আলটিমেট লোড ইনটু ফাই ইনটু 0.85 এফ প্রাইম সি। শুধুমাত্র এই যে কেস 1 বা 2 বা 3 এটার ক্ষেত্রে শুধু এই ফর্মুলাটাতে চেঞ্জ, আর কোনো ফর্মুলায় চেঞ্জ নাই। যদি কেস 1 হয় তাহলে ফর্মুলা A1 equal to PU into 5 into 0.85 F prime C। যদি কেস 2 অথবা কেস 3 হয় তাহলে সেম একই ফর্মুলার সাথে জাস্ট এই যে নিচে 5, এই 5 এর সাথে আরেকটা 2 চলে আসে, 25 into 0.85 F prime C, আর কোনো চেঞ্জ নেই। তো আমরা যখন এক্সাম্পল সলিউশন করব এই জিনিসগুলো আরো ক্লিয়ারলি আরো ভালোভাবে দেখব। সো প্রথম স্টেপে আমাদের যে টোটাল ফ্যাক্টর লোড ক্যালকুলেশন করতে হয়, ফ্যাক্টর লোডের পরে আমাদের একটা বেস প্লেটের ডাইমেনশন ট্রায়াল ডাইমেনশন ফিক্স করতে হয়। ট্রায়াল ডাইমেনশন থেকে এনটা হচ্ছে বেস প্লেটের লেন্থ, বিটা হচ্ছে বেস প্লেটের প্রস্থ বা উইডথ, এই দুটো বের করে নিতে হয়। এই দুটো বের করার পরে আমাদের সরাসরি বেস প্লেটের যে থিকনেস সেই থিকনেস ক্যালকুলেশন করতে হয়। আমাদের সেম একইভাবে কেস 2 বা কেস 3 এর জন্য প্রসেস দেখাই। কেস 2 বা কেস 3 এর জন্য জাস্ট চেঞ্জ হচ্ছে একটা ফর্মুলাতে। কেস 1 এর জন্য এখানে ছিল PU ডিভাইডেড বাই 5 ইনটু 0.85 ইনটু F প্রাইম C, যখন কেস 2 বা 3 তে চলে আসতেছে জাস্ট এখানে 25 ইনটু 0.85 ইনটু F প্রাইম C। তাছাড়া আলাদা আর কোনো চেঞ্জ নাই। এই একটা ভ্যালুতে বা একটা ফর্মুলাতে শুধু চেঞ্জ, আর কোনো চেঞ্জ নাই। একদম স্টেপ বাকি সমস্ত স্টেপ আগের মতো সিমিলার। তো এখান থেকে আমরা জাস্ট এই প্রবলেমটা দিয়ে শেষ করব। প্রবলেমটা 15 মিনিট আছে, 15 মিনিট হয়তো আজকে শেষ করতে পারবো না। আচ্ছা, এই প্রবলেমটা আগামীকালকে ক্লাসে করাবো, শুরু করলে শেষ হবে না, যেহেতু পরে আরেকটা ক্লাস আছে, আমি শুরু করলে শেষ করার সময় পাবো না। তো আজকে আমি এই পর্যন্তই রাখতেছি। যে প্রবলেমটা বাকি আছে বা যেই প্রবলেমটা সরি এই চ্যাপ্টারের প্রথম যে প্রবলেমটা এটা আগামীকালকে ক্লাস টেস্টের পরে এখান থেকে আপনাদেরকে শুরু করব।